ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো ফিলসফি অ্যান্ড লজিক। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর অবরোধ যুক্তির তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা। এই বচনের বিরোধিতা থেকে যে সমস্ত এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন তোমাদের সামনে এইচএস এক্সামে আসতে চলেছে, এরকম কিছু প্রশ্ন উত্তর সহ আমি আলোচনা করব। আমি দেখো বোর্ডের বাঁদিকে 12টি কোশ্চেন লিখেছি। এই 12টি কোশ্চেন থেকেই আশা করি তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। দেখো, কোশ্চেন নাম্বার 1 এসএকিউ, বচনের বিরোধিতার দুটি শর্ত লেখো। বা প্রশ্ন আসতে পারে যে আবশ্যিক শর্ত কি, মানে বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। অর্থাৎ মূল প্রশ্ন হচ্ছে বচনের বিরোধিতার শর্তগুলি। দেখো, বচনের বিরোধিতার ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে। শর্ত দুটি কি কি না হচ্ছে, যে বচন দুটির মধ্যে বিরোধিতার সম্পর্ক থাকবে সেই বচন দুটিরই উদ্দেশ্যপদ এবং বিধেয়পদ অভিন্ন হতে হবে, অর্থাৎ একই হতে হবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে দুটি বচনের মধ্যে হয় গুণের দিক থেকে পার্থক্য থাকবে, অথবা পরিমাণের দিক থেকে পার্থক্য থাকবে, অথবা গুণ ও পরিমাণ উভয়ের দিক থেকে পার্থক্য থাকবে। এই হচ্ছে বচনের বিরোধিতার দুটি আবশ্যিক শর্ত। তাহলে লিখি আমরা অ্যান্সার কোশ্চেন নাম্বার 1 এর উত্তর। বচনের বিরোধিতার দুটি আবশ্যিক শর্ত হলো, 1 নম্বর হচ্ছে পরস্পর বিরোধী দুটি বচনের উদ্দেশ্যপদ ও বিধেয়পদ অভিন্ন হবে। দ্বিতীয় নম্বর শর্ত কি, বচন দুটির মধ্যে শুধু গুণের পার্থক্য থাকবে, অথবা শুধু পরিমাণের পার্থক্য থাকবে, অথবা গুণ ও পরিমাণ ড্যাশ উভয়েরই পার্থক্য থাকবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2, বিপরীত বিরোধিতা বলতে কি বোঝো? বিপরীত বিরোধিতা কাকে বলে? তোমরা জানো যে এ বচন এবং ই বচন এই দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক
তাকেই বলা হয় বিপরীত বিরোধিতা। তার সংজ্ঞাটা কি? না, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে তাহলে তাদের পারস্পরিক সম্পর্ককে বিপরীত বিরোধিতা বলা হয়। তাহলে কোশ্চেন নাম্বার 2, বিপরীত বিরোধিতা বলতে কি বোঝো? উত্তর কি হবে? একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট একই উদ্দেশ্য একই বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচন বা সার্বিক বচন, সামান্য বচনের মধ্যে গুণের পার্থক্য থাকলে তাদের পারস্পরিক বিরোধিতাকে বিপরীত বিরোধিতা বলে। বিপরীত বিরোধিতা বলে। বোঝা গেছে? একই রকম ভাবে আমাদের প্রশ্ন আসতে পারে অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে, ঠিক এইভাবে তার সংজ্ঞাটা লিখবে। আসতে পারে অসম বিরোধিতা কাকে বলে, আসতে পারে বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে। এই 4 প্রকার বিরোধিতার সংজ্ঞাটাই মনে রাখবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তাহলে কোশ্চেন নাম্বার 3 তার উত্তর বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত, অর্থাৎ কোন কোন বচনের মধ্যে বিপরীত বিরোধিতা রয়েছে। এ বচন এবং ই বচন দুটি সামান্য বচন, কিন্তু এদের মধ্যে গুণের দিক থেকে পার্থক্য রয়েছে, তাই না? তাহলে আমরা উদাহরণ হিসাবে লিখব এ বচন আর ই বচন। এ, ধরো সকল মানুষ হয় দ্বিপদ জীব, এটি এ বচন। এর সঙ্গে বিপরীত বিরোধী সম্পর্ক যুক্ত কোন বচন রয়েছে? ই বচন। উদ্দেশ্যবিধ একই। তাহলে কি হবে? কোনো মানুষ, উদ্দেশ্য একই থাকবে, নয়, গুণ আলাদা, দ্বিপদজীব বিধ, এখানেও বিধপদ দ্বিপদজীব থাকবে, দ্বিপদ জীব। দেখো কোশ্চেন নাম্বার 4 কি প্রশ্ন করা হচ্ছে যে সকল কবি হয় কল্পনাপ্রবণ। একটা বচন দেওয়া আছে, কি বচন এটা? এ বচন। এর বিপরীত বিরোধী বচনটি কি হবে? এখন আমরা জানো যে একটু আগে আলোচনা করলাম যে বিপরীত বিরোধিতার সম্পর্ক এ বচনের সঙ্গে ই বচনের। তাহলে এখানে যে প্রশ্নের মধ্যে বচনটি দেওয়া আছে সকল কবি হয় কল্পনাপ্রবণ, এটি হচ্ছে এ বচন। এর বিপরীত বিরোধী বচন মানে এই একই উদ্দেশ্য একই বিধ নিয়ে আমরা ই বচনটা লিখব, অর্থাৎ এর বিপরীত বিরোধী বচনটা কি হবে? ই বচন। তাহলে কোশ্চেন নাম্বার 4 এর উত্তরটি কি হবে? ই বচন। কোনো উদ্দেশ্যপদ কি? সকল কবি হয় কল্পনাপ্রবণ, কবি হচ্ছে উদ্দেশ্যপদ, তাহলে এখানে একই উদ্দেশ্যপদ রাখবো, কোনো কবি নয়, বিধেয়পদ কি? কল্পনাপ্রবণ, তাহলে এখানেও একই লিখবো, কল্পনাপ্রবণ। ব্যক্তি বা দরকার নেই, কল্পনাপ্রবণ হলে লিখলেও হবে, কল্পনাপ্রবণ। কোশ্চেন নাম্বার 5, অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও।
অধীন বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে থাকে? এটা তোমরা জানো যে দুটি বিশেষ বচন, আই বচন আর ও বচন, এই দুটি বিশেষ বচনের মধ্যে গুণের পার্থক্য রয়েছে, আর এদের মধ্যে যে বিরোধিতার সম্পর্ক তাকেই বলা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। তাহলে আমরা উদাহরণ হিসাবে আই আর ও বচন দুটো লিখব। তাহলে কোশ্চেন নাম্বার হচ্ছে 5, অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত। আই বচন, তার নিচে লিখব ও বচন, যে কোনো একটা আই বচন লিখি আমরা। ধরো কোনো কোনো মানুষ হয় সৎ, কোনো কোনো মানুষ হয় সৎ, এটি একটি আই বচন। এর অধীন বিপরীত বিরোধী বচন ও কি হবে? কোনো কোনো মানুষ উদ্দেশ্যপদ একই থাকবে, মানুষ নয় গুণটা পাল্টে যাবে, সৎ বিধপদ সৎ একই থাকবে। নাম্বার 6, বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কি? দেখো, বিপরীত বিরোধিতা হচ্ছে দুটি সামান্য বচনের মধ্যে, আর অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে দুটি বিশেষ বচনের মধ্যে। এটা হচ্ছে মূল পার্থক্য। তাহলে কোশ্চেন নাম্বার 6 পার্থক্য, তাহলে কি লিখবো? বিপরীত বিরোধিতা বিরোধিতার সম্বন্ধে যুক্ত দুটি বচন হলো সামান্য বচন। দাঁড়ি, কিন্তু অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধে যুক্ত দুটি বচন হলো বিশেষ বচন। এই হচ্ছে পার্থক্য। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। অসম বিরোধিতার ক্ষেত্রে যে সত্য বললে নিয়ম আছে, সেখানে দুটি নিয়ম আছে, একটি হচ্ছে সত্যতার নিয়ম, একটা হচ্ছে মিথ্যাত্বের নিয়ম। সেই সত্যতার নিয়মটি কি? সেই সত্যতার নিয়মটি হলো, যদি সামান্য বচনটি সত্য হয় তাহলে বিশেষ বচনটিও সত্য হবে, কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ বিশেষ বচনটি যদি সত্য হয় তাহলে সামান্য বচনটি হবে সম্পূর্ণ অনিশ্চিত বা সংশয়াত্মক। তাহলে কোশ্চেন নাম্বার 7, সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটিও সত্য হবে, সেমিকোলন। কিন্তু বিশেষ বচন সত্য হলে সামান্য বচনটি হবে অনিশ্চিত। কোশ্চেন নাম্বার 8, অসম বিরোধিতার
বচন দুটির মধ্যে কিরূপ প্রভেদ থাকে? দেখো পার্থক্য একটাই, সেটা হচ্ছে পরিমাণে পার্থক্য। তাহলে একটি সামান্য আর একটি বিশেষ। তাহলে পার্থক্যটা কি? পরিমাণের পার্থক্য। তার প্রশ্নের উত্তরটা কি হবে? যে অসম বিরোধিতার বচন দুটির মধ্যে কিরূপ প্রভেদ থাকে। উত্তরটা কি হবে? কোশ্চেন নাম্বার 8, পরিমাণের প্রভেদ থাকে দুটি অসম বিরোধিতা সম্বন্ধে যুক্ত বচনে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, মানুষ অসৎ হতে পারে, এর অসম বিরোধী বচনটি লেখো। এখন দেখো এখানে যে বাক্যটি দেওয়া আছে এটাকে আগে আমাদের বচনে রূপান্তর করতে হবে। যে মানুষ অসৎ হতে পারে, এর বচনটি কি? এর বচন হচ্ছে আই বচন। হতে পারে বলেছে, সম্ভাবনাময়। সব মানুষ অসৎ হবে এমন নয়। অর্থাৎ এটিকে বচনে রূপান্তর করলে পাবো আমরা আই বচন। তাহলে কি লিখবো? কোশ্চেন নাম্বার 9 উত্তর, মানুষ অসৎ হতে পারে, এটাকে বচনে রূপান্তর করলে কি পাচ্ছি আমরা? আই বচন। কোনো কোনো মানুষ হয় অসৎ দাঁড়ি। এটা হচ্ছে প্রদত্ত বচন, যেটা দেওয়া আছে। যে বচনটা যখন দেওয়া থাকবে তাকে বলা হয় প্রদত্ত বচন। এখন বলা হচ্ছে এর অসম বিরোধী বচনটি কি? তাহলে আই বচন। আই বচনের সঙ্গে অসম বিরোধিতার সম্পর্ক রয়েছে কি? এ বচনের। তাহলে এর অসম বিরোধী বচনটি হলো এর অসম বিরোধী বচনটি হবে কি হবে? এ বচন। সকল উদ্দেশ্যপদ মানুষ একই থাকবে, হয় অসৎ বিধেয়পদ একই থাকবে, সকল মানুষ হয় অসৎ। কোশ্চেন নাম্বার 10, বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। বিরুদ্ধ বিরোধিতার দৃষ্টান্ত অর্থাৎ বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক রয়েছে কোন কোন বচনের মধ্যে? তোমরা জানো, এ বচনের সঙ্গে ও বচনের, আবার ই বচনের সঙ্গে আই বচনের। তাহলে দু জোড়া বচন এখানে রয়েছে, তার মধ্যে যে কোনো একটি আমরা দৃষ্টান্ত দেব। ধরো আমরা এ বচনের সঙ্গে ও বচনের যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক তার উদাহরণটি লিখছি। তাহলে কোশ্চেন নাম্বার 10, বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত। এ বচন, সকল মানুষ হয় দ্বিপদ জীব। এর সঙ্গে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক হচ্ছে কোন বচন? ও বচন। কোনো কোনো উদ্দেশ্যপদ মানুষ একই থাকবে, মানুষ নয়, গুণটা ভিন্ন। দ্বিপদজীব বিধেয় পদ একই থাকবে, দ্বিপদ জীব। কোশ্চেন নাম্বার 11, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে সত্য মূল্যের নিয়মটি কি হবে? দুটি বচন একই সঙ্গে কখনো সত্য হতে পারে না, আবার একই সঙ্গে কখনো মিথ্যাও হতে পারে না। অর্থাৎ একটি বচন সত্য হলে আরেকটি মিথ্যা হয়, আবার একটি মিথ্যা হলে অন্যটি সত্য হয়। আমরা এখানে 11 নম্বর দিয়ে লিখি উত্তরটি, দুটি
পরস্পর বিরুদ্ধ বিরোধী বচন একই সঙ্গে সত্য হতে পারে না। সেমিকোলন। আবার একই সঙ্গে মিথ্যাও হতে পারে না। এই হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার সত্যমূল্যের নিয়ম। কোশ্চেন নাম্বার 12 কি প্রশ্ন করেছে, যে বিপরীত বিরোধী একটি বচন সত্য হলে অন্য বচনটির সত্যমূল্য কি হবে? অর্থাৎ বিপরীত বিরোধিতার সম্বন্ধে যুক্ত যে বচন তাদের সত্যমূল্যের নিয়মটি কি, সেই নিয়মটি এখানে লিখতে হবে। না, সত্যমূল্যের নিয়মটি হলো যে দুটি পরস্পর বিপরীত বিরোধী বচন কখনো একসঙ্গে সত্য হতে পারে না। অর্থাৎ একটি সত্য হলে আরেকটি মিথ্যা হয়, কিন্তু যদি একটি মিথ্যা হয় তাহলে আরেকটি হবে অনিশ্চিত। বিপরীত বিরোধী দুটি বচন একটি বচন সত্য হলে অন্য বচনটির সত্যমূল্য হবে মিথ্যা। এই হলো তোমাদের বচনের বিরোধিতা থেকে, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে মোট 12টি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর সহ আমি আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই।